ওয়েলকাম টু কেরিয়ার প্লাস। আমি আজিজ স্যার তোমাদের জন্য নিয়ে এসেছি ইংরেজি এমসিকিউ উইথ ফুল এক্সপ্লেনেশন, যা তোমাদের ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েত এবং পিএসসি ক্লার্ক এবং তার সাথে অন্যান্য বিভিন্ন পরীক্ষায় খুব উপকারে আসবে। তো চলো আমরা দেখে নিই আজকের এই ক্লাসটি। কোনোভাবে স্কিপ না করে পুরো ক্লাসটি দেখো, অনেক উপকারে আসবে তোমাদের। ঠিক আছে, প্রথম প্রশ্নটি দেখো, চুজ দ্য কারেক্ট ফর্ম। চুজ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব। এক্ষেত্রে আমাকে কি বলছে, এই শূন্যস্থানটি পূরণ করতে হবে। সি ড্যাশ টু স্কুল এভরিডে। এখানে যে চারটি অপশন আছে তার মধ্যে আমাদের মেন ভার্ব যেটা, সেটা হচ্ছে গো। এই গোর কোন ফর্মটা আমাদের এখানে ইউজ হবে সেটা দেখতে হবে। তার আগে আমরা দেখে নেব, এই যে সি আছে সেটা তো আসলেই সাবজেক্ট হিসাবে আছে, কিন্তু এর গ্রামাটিক্যাল ফর্মটা কি না, এটা হচ্ছে একটা থার্ড পারসন সিঙ্গুলার। থার্ড পারসন সিঙ্গুলার। আমরা জানি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের হিসাবে যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয় তখন তার সঙ্গে যে মেন ভার্বটা বসে সেই মেন ভার্বের সঙ্গে এস অথবা ইএস যোগ হয়। সেক্ষেত্রে আমাদের অপশন বি গোজ রাইট অ্যান্সার। নেক্সট দেখো, ব্রেক দ্য আইস। কি বলছে? ব্রেক দ্য আইস। এটার একটা ইডিওমেটিক এক্সপ্রেশন। সেটার মানেটা কি? এর মানে হচ্ছে নীরবতা থেকে নীরবতা থেকে মুক্তি। ঠিক আছে, তাহলে এখানে দেখো স্টার্ট আ কনভারসেশন, এই অপশনটা তোমাদের জন্য সঠিক আছে। নেক্সট, স্পট দ্য ইরর। এই সেন্টেন্সে কোথায় ভুল আছে সেটাকে আমাদেরকে বেছে নিতে হবে। সেন্টেন্সটা আগে কি না, ইচ অফ দ্য স্টুডেন্টস হ্যাভ কমপ্লিটেড দ্য অ্যাসাইনমেন্ট। এইখানে দেখো আমরা যদি দেখি তাহলে ইচ অফ দ্য স্টুডেন্টস এটা হচ্ছে পুরোটাই একটা সাবজেক্ট। এটা পুরোটাই একটা সাবজেক্ট এবং হ্যাভ কমপ্লিটেড এই জায়গাটা হচ্ছে ভার্ব। দ্য অ্যাসাইনমেন্ট এটা হচ্ছে অবজেক্ট। সেই ক্ষেত্রে আমরা সাবজেক্টের ক্ষেত্রে দেখব আমরা এই স্টুডেন্টসের এস আছে, অর্থাৎ এটা হচ্ছে একটা প্লুরাল, স্টুডেন্টস প্লুরাল, এবং সেই হিসাবে স্টুডেন্টসের পরে হ্যাভ বসেছে, এটাতে কোনো ভুল নেই আপাত দৃষ্টিতে। কিন্তু আমরা যদি দেখি যে স্টুডেন্টসটার আগে ইচ আছে, তাহলে আমরা যদি ভালো করে দেখি তাহলে দেখব না, ইচ অফ দ্য স্টুডেন্টস, এইখানে এই যে ইচ অফ দ্য স্টুডেন্টস, এই পুরো জায়গাটা হচ্ছে একটা প্রিপোজিশনাল ফ্রেজ। এই পুরো জায়গাটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ। এই প্রিপোজিশনাল ফ্রেজের মধ্যে ইচ যেটা আছে, এই ইচটা কি সেটা আমাকে দেখতে হবে। ইচটা হচ্ছে একটা ইনডেফিনাইট প্রোনাউন। কি না, ইনডেফিনাইট প্রোনাউন। এই ইনডেফিনাইট প্রোনাউন যেখানেই থাকবে সেখানেই কিন্তু আমার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের হিসাবে যে ভার্বটা আসবে সেটা হয়ে যাবে সিঙ্গুলার। কি বুঝলাম না, ইনডেফিনাইট প্রোনাউন যেখানে যেখানে থাকবে সেখানেই ভার্ব হয়ে যাবে প্রোনাউন সে সিঙ্গুলার। সেক্ষেত্রে এই হ্যাভের জায়গায় আমার হওয়া উচিত ছিল হ্যাজ। তাহলে আমার কোন পার্সেন্টটায় ভুল আছে না, আহ, এই হ্যাভ রাইট অ্যান্সার সি, এই জায়গাটায় ভুল আছে, হ্যাভের জায়গায় হ্যাজ হতো। ঠিক আছে, তাহলে আরেকটা জিনিস তোমাদেরকে একটু বলে রাখি, এই ইনডেফিনাইট প্রোনাউন বলতে যেটা আমরা বুঝছি, ঠিক আছে, তাহলে এই ইনডেফিনাইট প্রোনাউন তো আরও আসতে পারে পরীক্ষায়। সেক্ষেত্রে আমরা ইনডেফিনাইট প্রোনাউনের জায়গাটা একটু ক্লিয়ার করে নিই। দেখো, ইনডেফিনাইট প্রোনাউন বলতে আমরা যেটা বুঝি, ইনডেফিনাইট, ইনডেফিনাইট প্রোনাউন মানে হচ্ছে কোনো একটা নির্দিষ্ট কোনো একটা নির্দিষ্ট জিনিসকে বোঝানো, নির্দিষ্ট পার্সনকে বোঝানো, বা নির্দিষ্ট করে কোনো একটা পার্টিকুলার জিনিসকে বোঝানো। সেক্ষেত্রে আমরা উদাহরণ হিসাবে আমরা বলতে পারি যে ইচ, এভরি, আইদার, অনেকে ইদার বলে, নাইদার। এই যে ইচ আছে, এভরি আছে, আইদার আছে, নাইদার আছে, এইগুলো সবগুলোই কিন্তু ইনডেফিনাইট প্রোনাউনের আন্ডারে পড়ছে। এবং ইনডেফিনাইট প্রোনাউন যেখানেই থাকবে তোমরা মনে রাখবে, ইনডেফিনাইট প্রোনাউন থাকা মানে ইনডেফিনাইট প্রোনাউনের পর যে ভার্বটা হবে সেই ভার্বটা হবে অলওয়েজ সিঙ্গুলার, অলওয়েজ
সিঙ্গুলার, তাহলে ইনডেফিনাইট প্রোনাউন অলওয়েজ টেক্স সিঙ্গুলার ভার্ব। সেই ক্ষেত্রে চোখ বন্ধ করে যেখানে ইচ থাকবে, এভরি থাকবে, আইদার থাকবে, নাইদার থাকবে, তাদের পরের যে ভার্বটা সেটা অবশ্যই কি হবে, সিঙ্গুলার হবে। ক্লিয়ার? নেক্সট দেখো, চুজ দ্য কারেক্ট সিনোনিম, চুজ দ্য কারেক্ট সিনোনিম অফ অ্যাবান্ডেন্ট। অ্যাবান্ডেন্ট কথার অর্থ কি? অ্যাবান্ডেন্ট কথার অর্থ হচ্ছে পর্যাপ্ত বা প্রচুর পরিমাণে, পর্যাপ্ত বা প্রচুর পরিমাণ। যদি আমরা বলি পর্যাপ্ত বা প্রচুর পরিমাণ, সেক্ষেত্রে আমরা দেখব যে এই অ্যাবান্ডেন্টের কাছাকাছি যে অর্থগুলো আমরা পাই ইংরেজিতে, সেটা এক নম্বর হতে পারে প্লেন্টিফুল, প্লেন্টিফুল, অথবা হতে পারে অ্যাম্পেল। হ্যাঁ, তো এই যে প্লেন্টিফুল বা অ্যাম্পেল, সেক্ষেত্রে আমাদের অপশন বিতে দেখো লেখা আছে প্লেন্টিফুল। প্লেন্টিফুল কথার অর্থই হচ্ছে অ্যাবান্ডেন্ট। তাহলে বাকি যে অপশনগুলো আছে সেগুলো সম্পর্কে একটু আলোচনা করি আমরা। প্রথমে দেখো লেখা আছে স্ক্যার। স্ক্যার মানে হচ্ছে ভয় দেখানো, স্ক্যার মানে ভয় দেখানো। ঠিক আছে, তাহলে এই স্ক্যার মানে হচ্ছে ভয় দেখানো, এবং এই স্ক্যার নিয়েও অনেক সময় পরীক্ষায় অনেক সময় পরীক্ষায় প্রশ্ন আসে। স্ক্যার কথার অর্থ ভয় দেখানো, এবং তার সাথে সাথে অনেকগুলো এর এর আমরা সিনোনিম পাবো, যেমন ধরো অ্যালার্ম, পরীক্ষায় আসতে পারে অ্যালার্ম। ঠিক আছে, যেমন ধরো ফ্রাইটেন, আর যেমন ধরো টেরিফাই বা প্যানিক বলতে পারি। হ্যাঁ, বা থ্রিটেন বলতে পারি, থ্রিটেন। অর্থাৎ এই যে অ্যালার্ম বলো, ফ্রাইটেন বলো, থ্রিটেন বলো, টেরিফাই বলো বা প্যানিক বলো, এই সবগুলোই হচ্ছে এই যে স্কেয়ার আছে এর সিনোনেম, এই স্কেয়ারের সিনোনেম। পরীক্ষায় আসতেই পারে। এই মুহূর্তে আমাদের প্রশ্নে যেটা আছে অ্যাবান্ডেন্ট, তার সিনোনেম হচ্ছে প্লেন্টিফুল, তার সিনোনেম হচ্ছে প্লেন্টিফুল, বা অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট। এই রকম পরীক্ষার জন্য দেখো আমরা যে কেরিয়ার প্লাস কাউন্ট আছে, সেই কেরিয়ার প্লাসে খুব সুন্দর অফার নিয়ে এসেছে তোমাদের জন্য। দেখতেই পাচ্ছ যে আমরা যদি মিশন ডাব্লিউবি পঞ্চায়েত ব্যাচে অ্যাডমিশন নিই, তাহলে সেক্ষেত্রে আমরা 60টের মতো প্র্যাকটিস সেট পাবো। পুরো বাংলা ব্যাকরণ, বাংলা সাহিত্য, ইংরেজি, জিকে সব কিছুর উপরে খুব সুন্দর একটা প্যাকেজ পাবো। আর আমরা যদি ডাব্লিউবি পিএসসি যেটা পেড ব্যাচ আছে 2026-এর জন্যে, সেখানে আমরা দেখব 25টা প্র্যাকটিস সেট পাবো, 25টা তোমার মিসলেনিয়াসের জন্য পাচ্ছি আলাদা 25টা, ক্লার্কশিপের জন্য আলাদা 25টা, এরকমভাবে প্রচুর প্রচুর তোমাদের জন্য হেল্পফুল প্যাকেজ করা হয়েছে। তো তোমরা যারা ইন্টারেস্টেড, অতি সত্বর যোগাযোগ করে নাও। ভর্তির জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কন্ট্যাক্ট করে নাও। ঠিক আছে, এবং সাথে এই যে দুটো প্যাকেজ আছে, এর থেকে আরও খুব একটা মজাদার ব্যাপার হচ্ছে যে এই দুটো প্যাকেজ যদি তুমি আলাদা আলাদাভাবে না নাও, যদি একসাথে নিয়ে নাও, তাহলে কিন্তু বেস্ট ভ্যালু ফর মানি হতে পারে। সেক্ষেত্রে সময় নষ্ট না করেই খুব তাড়াতাড়ি এই নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নাও। সমস্ত ডিটেলস এখান থেকে পেয়ে যাবে, হোয়াটসঅ্যাপ করো, কল করো। ঠিক আছে, খুব সুন্দরভাবে পড়ানো হয় এখানে। চলো নেক্সট দেখো, আমাদের কাছে প্রশ্ন আসছে নাম্বার 5, চুজ দ্য কারেক্ট অ্যান্টোনিম। এখানে কি দেওয়া আছে? বিপরীত শব্দ, অ্যান্টোনিম। কার অ্যান্টোনিম বের করতে হবে? না অপটিমিস্ট, অপটিমিস্ট। এই কথাটা একটা দেখো, যে এই যে অপটিমিস্ট আছে, এটা আসলে একটা অ্যাডজেক্টিভ। এটা কি? না অ্যাডজেক্টিভ আকারে আছে। তাহলে এই অপটিমিস্টের বাংলা হচ্ছে আশাবাদী। এই অপটিমিস্টের বাংলা হচ্ছে আশাবাদী। ঠিক আছে, যেটাকে আমরা বলি হোপফুল। আশাবাদী বলতে আমরা কি বোঝাই? না হোপফুল। আমরা আবার বলতে পারি যে কনফিডেন্ট, কনফিডেন্ট বলা যেতে পারে, বা বলা যেতে পারে পজিটিভ সেন্সে যেগুলো আমরা ইউজ করি, পজিটিভ। ঠিক আছে, তাহলে এই যে হোপফুল, কনফিডেন্ট বা পজিটিভ, এই জিনিসগুলোই হচ্ছে অপটিমিস্টের মানে। অপটিমিস্টিক মানে হচ্ছে আশাবাদী। তাহলে এরকম যদি আমরা আশাবাদীর মতো আরও সিনোনিম খুঁজতে খুঁজতে যাই, তাহলে হোপফুল পাবো, কনফিডেন্ট পাবো, পজিটিভ পাবো, কিন্তু আমাদেরকে এখানে চেয়েছে কি? না অ্যান্টোনিম। সেক্ষেত্রে অপশনের মধ্যে দেখো একটা জিনিস খুব পরিষ্কার দেখতে পাচ্ছি, পেসিমিস্ট।
এই পেসিমিস্ট কথার অর্থই হচ্ছে না, সে সবসময় নিরাশার মধ্যে থাকে, আশাবাদী নয়, নিরাশার মধ্যে থাকে। পেসিমিস্ট মানে যেমন ধরো হোপলেস। পেসিমিস্ট বলতে কি বুঝছো? হোপলেস। বা হতে পারে নেগেটিভ। হুম। তো এই যে নেগেটিভ বলো বা হোপলেস বলো, এগুলো হচ্ছে পেসিমিস্টিকের মেন্টালিটি। তাহলে অপটিমিস্টের অ্যান্টোনিম হচ্ছে পেসিমিস্ট। দেখো আমরা এর সাথে অনেকগুলো আলোচনা করলাম, হতে পারে পরীক্ষা এগুলো নিয়েও প্রশ্ন আসতে পারে, তো সেগুলো খুব ভালো করে নোট ডাউন করে রেখো। নেক্সট দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। কি আছে না, সি ইজ ড্যাশ ইন্টেলিজেন্ট দ্যাট সি সলভ দ্য পাজেল ইন আ মিনিট। এই প্রশ্নটা করার আগে আমরা একটা জিনিস ছোটবেলায় পড়েছি, যে এই যে শো দ্যাট, তো তারপরে কি আসে না দ্যাট, এই যে গ্রামাটিক্যাল ব্যবহার শো দ্যাট, এটা কি করছে না, এখানে এই যে শো আছে, আহ, এই শোটাকে কি করে না, এই যে অ্যাডজেক্টিভ পাচ্ছে। এই শো এর কাজ কি না, এই শো এর কাজ হচ্ছে অ্যাডজেক্টিভকে মডিফাই করা, অ্যাডজেক্টিভকে মডিফাই করা। এখানে ইন্টেলিজেন্ট যেটা আছে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ, সেই ইন্টেলিজেন্ট অ্যাডজেক্টিভটাকে মডিফাই করছে কে না শো। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার কি আসবে? শো। এই যে শো দেখতে পাচ্ছ, এই শো, সি ইজ সো ইন্টেলিজেন্ট দ্যাট সি সলভ দ্য পাজেল ইন এ মিনিট। ঠিক আছে, একটা কথা মনে রাখবে, যে যখন আমরা শো পাবো, সেই সেই শো এর পরে আমরা যেটা বসাবো সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব, তার সাথে দ্যাট, এবং তারপরে বাকি জিনিসগুলো। তাহলে এই শোটা আসলে কি না, শোটা হচ্ছে কজ, আর এই দ্যাটটা হচ্ছে রেজাল্ট। শোটা হচ্ছে কজ এবং দ্যাটটা হচ্ছে রেজাল্ট। ওকে, নেক্সট, সিলেক্ট দ্য কারেক্ট প্রিপোজিশন। সঠিক প্রিপোজিশনটা আমাকে এখানে বসাতে হবে। সেক্ষেত্রে আছে হি ইজ গুড ড্যাশ ম্যাথামেটিক্স, গুড অ্যাট ম্যাথামেটিক্স। কেন কি না, এই যে অ্যাট, সেটা আসলে কি বোঝাচ্ছে না, স্কিল বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে? স্কিল অথবা এবিলিটি, অথবা এবিলিটি। তো যদি স্কিল বা এবিলিটির কথা বোঝায়, সেক্ষেত্রে আমরা অ্যাট ব্যবহার করব। যেমন ধরো সি ইজ গুড অ্যাট ইংলিশ, সি ইজ গুড অ্যাট ইংলিশ, সরি, ইংলিশ। ঠিক আছে, তাহলে সি ইজ গুড অ্যাট ইংলিশ। আবার যদি বলি যে গুডের পরে ফর যদি বসাতাম, বা ফর কখন হতে পারে, গুডের পরে ফর কখন আসবে না, যখন বেনিফিট হবে বা বেনিফিশিয়াল বোঝাবে। কি বোঝাবে? উপকারিতা। হুম, বেনিফিশিয়াল বোঝাবে, তখন আমরা গুড ফর বলবো, তখন আমরা গুড ফর বলবো। ফর এক্সাম্পল ধরো, মিল্ক ইজ, মিল্ক ইজ গুড। এখানে অ্যাট না বসিয়ে আমরা বসাবো ফর। কিসের জন্য না, হেলথ। ঠিক আছে, তাহলে বুঝতে পারলাম কোথায় অ্যাট বসবে আর কোথায় ফর বসবে। তাহলে যখন গুডের পরে অ্যাট বসাবো, তখন হয়ে যাবে আমার এবিলিটি। ভালো করে বোঝো। হুম, আর যখন গুড এর পরে ফর বসাবো, তখন হয়ে যাবে আমার বেনিফিট, তখন হয়ে যাবে আমার বেনিফিট। অর্থাৎ উপকারের ক্ষেত্রে ফর, আর এবিলিটির ক্ষেত্রে অ্যাট বসাবো। ওকে, নেক্সট দেখো কি বলছে, হি ইজ অ্যাজ ড্যাশ অ্যাজ হিজ ব্রাদার। হি ইজ অ্যাজ ড্যাশ অ্যাজ হিজ ব্রাদার। এখানে পরিষ্কার আমরা বুঝতেই পারছি, একটা ডিগ্রি দেখতে পাচ্ছি আমাদের কাছে। কিরকম ডিগ্রি না, পজিটিভ ডিগ্রি, পজিটিভ ডিগ্রি দেখতে পাচ্ছি। ঠিক আছে, ছোটবেলায় যখন আমরা ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ চ্যাপ্টারটা করতাম, তখন কি বলতাম যে গুড, বেটার, বেস্ট, টল, টলার, টলেস্ট, এই ধরনের। তো সেই ডিগ্রি আজকে আমাদের এখানে প্রশ্নে এসেছে। হি ইজ অ্যাজ ড্যাশ অ্যাজ হিজ ব্রাদার। ন্যাচারালি এটা হবে পজিটিভ ডিগ্রি, দ্যাট ইজ হি ইজ অ্যাজ টল অ্যাজ হিজ ব্রাদার। কিন্তু কেন বা কিভাবে হচ্ছে দেখো, যখন আমরা অ্যাজ বসাবো, তারপরে যে অ্যাডজেক্টিভটা হবে সেটা হবে সাধারণ, অ্যাজ ড্যাশ অ্যাজ, এটা হচ্ছে
পজিটিভ ডিগ্রির ফর্ম, যেমন এক্সাম্পল হিসাবে অ্যাজ স্ট্রং অ্যাজ, তাহলে এটা সাধারণ একটা অ্যাডজেক্টিভ। যেমন ধরো অ্যাজ অনেস্ট অ্যাজ, যেমন ধরো অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ, অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ, এগুলো হচ্ছে সাধারণত এই সবগুলোই হচ্ছে পজিটিভ ডিগ্রি, সবগুলোই হচ্ছে পজিটিভ ডিগ্রি। ঠিক আছে, দেখো, find the part of the given sentence that has no error in it. There is no error, choose no error. অর্থাৎ এই যে লেখাটা আছে, প্রশ্নটা আছে যে আই এম নট দ্য মোস্ট পারসন হিয়ার টু টিচ ইউ দিস লেসন। এখানে কোন পার্টটাই বা কোন জায়গাটায় ভুল আছে সেটা আমাদেরকে দেখতে হবে। তাহলে দেখো, আই এর পরে আমার এম আছে, তারপরে হচ্ছে মোস্ট ওয়াইজেস্ট পারসন। এইখানে একটা জিনিস পরিষ্কার দেখো, মোস্ট আবার ওয়াইজেস্ট, মোস্ট আবার ওয়াইজেস্ট। তো আমরা তো সাধারণভাবে জানি যে যে সমস্ত অ্যাডজেক্টিভগুলোর ন্যাচারালি ডিগ্রি চেঞ্জ করা যায় না, কীরকম না, ধরো আমি একটা আগে যে প্রশ্নটা পেলাম যে টল, টলার আর টলেস্ট, এটা কি না, টল হচ্ছে তোমার পজিটিভ ডিগ্রি, টলার হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, আর টলেস্ট হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। কিন্তু আমি যদি একটা কথা বসাই যে বিউটিফুল, বিউটিফুল, কিন্তু এটার তো বিউটিফুল আর বিউটিফুলেস্ট এরকম তো হবে না। তাহলে সেক্ষেত্রে কিছু কিছু অ্যাডজেক্টিভ আছে যেগুলোকে আমরা ই আর বা ইএসটি দিয়ে ডিগ্রি চেঞ্জ করতে পারি না। তাদের ক্ষেত্রে কি হয়, মোর অথবা মোস্ট ইউজ করি আমরা, মোর অথবা মোস্ট ইউজ করি। কারণ মোরটা কখন ইউজ করি, কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে, আর মোস্ট ইউজ করি সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে। কখন না, যখন কোনো অ্যাডজেক্টিভকে আমরা নর্মালি ইআর বা ইএসটি দিয়ে ডিগ্রি চেঞ্জ করতে পারি না। কিন্তু এইখানে দেখো যেটা লেখা আছে যে ওয়াইজেস্ট, কিন্তু আমরা তো জানি ওয়াইজ, তারপরে ওয়াইজার, তারপরে হচ্ছে ওয়াইজেস্ট, তারপরে হচ্ছে ওয়াইজেস। সেক্ষেত্রে আমরা দেখো ই আর অথবা ইএসটি দিয়েই কিন্তু আমরা এই ওয়াইজের ডিগ্রি চেঞ্জ করতে পারলাম। তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু এই মোস্টটা ব্যবহার কোনোভাবেই করব না, এই মোস্ট ব্যবহার করব না, কারণ অলরেডি এই যে অ্যাডজেক্টিভটা আছে তার সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করতে গেলে ইএসটি বসালেই হয়ে যাচ্ছে। তাহলে এই পোর্শনটাই ভুল আছে। তাহলে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, আই এম নট দ্য মোস্ট ওয়াইজেস্ট। এখানে কি হতো না, আই এম নট দ্য ওয়াইজেস্ট পারসন, মোস্ট হতো না। ঠিক আছে, তাহলে জিনিসটা ভালো করে বোঝো। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনস, এক কথায় প্রকাশ, কিসের, ফিয়ার অফ হাইট, উচ্চতার ভয়। দেখো এখানে অনেকগুলো আছে, এই উচ্চতার ভয়ের কি যেন ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন হচ্ছে অ্যাক্রোফোবিয়া। অ্যাক্রোফোবিয়া, দেখো প্রত্যেকটাতে আমাদের ফোবিয়া শব্দটা যোগ আছে, ফোবিয়া শব্দটা যোগ আছে। আসলে এই ফোবিয়াটা মানেটা কি, এই ফোবিয়া মানে হচ্ছে মেন্টাল ভয়, ফোবিয়া মানে হলো মেন্টাল ফিয়ার। ঠিক আছে, মেন্টাল ফিয়ার। তাহলে দেখো বাকিগুলো যদি আসে পরীক্ষায় তাহলে কি করে উত্তর হবে, ক্লাস্ট্রোফোবিয়া মানে এটা কি, এটা এক ধরনের ভয়, কিসের ভয় না, কোনো কনফাইন্ড প্লেসের, কনফাইন্ড প্লেস অর্থাৎ কোনো ছোট্ট জায়গা আছে বা খুব সরু ন্যারো জায়গা আছে, সেই ক্ষেত্রে যে ভয়টা হয় সেটাকে বলা হয় ক্লাস্ট্রোফোবিয়া, অর্থাৎ ফিয়ার অফ কনফাইন্ড প্লেস। অ্যাক্রোফোবিয়া তো বুঝতেই পারছো, ফিয়ার অফ হাইটস। তাহলে অ্যাগ্রোরাফোবিয়া কি না, অ্যাগোরাফোবিয়া হচ্ছে ফিয়ার অফ ওপেন স্পেস, ফিয়ার অফ ওপেন স্পেস, খোলা জায়গার উপর যদি কোনো কারোর ভয় থাকে তাহলে তাকে বলা হয় অ্যাগ্রোফোবিয়া, না সরি এগারোফোবিয়া, স্পেস। ঠিক আছে, আর জেনোফোবিয়ার অর্থটা কি, জেনোফোবিয়া মানে হচ্ছে ধরো ফিয়ার অফ ডিসলাইকস, কিসের ডিসলাইকস, ফিয়ার অফ ডিসলাইকস অফ স্ট্রেঞ্জার্স, অফ পথিক স্ট্রেঞ্জার্স। ঠিক আছে, তাহলে এই যে ফিয়ার অফ ডিসলাইক অফ স্ট্রেঞ্জার্স, এটার মানে হচ্ছে জেনোফোবিয়া।
ঠিক আছে, তাহলে এই চারটি জিনিসই খুব ভালো করে বুঝে নাও। ক্লাস্ট্রোফোবিয়া, ক্লাস্ট্রোফোবিয়া মানে হচ্ছে কনফাইন প্লেসের উপরে ভয়। অ্যাক্রোফোবিয়া মানে হচ্ছে হাইটসের জন্য ভয়। এগোরোফোবিয়া মানে হচ্ছে ওপেন স্পেসের জন্য ভয়। আর জেনোফোবিয়া মানে হচ্ছে যদি কোনো পথিক বা স্ট্রেঞ্জাররা ডিসলাইক করে তার ভয়। ওকে, দেখো এটা কি আছে না, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ইফ আই ড্যাশ ইউ, ইফ আই ড্যাশ ইউ, এটা কিন্তু খুব মজার জিনিস। যদি আমি তুমি হতাম, এটা কিছুটা ইমাজিনারি। কীরকম না, ইমাজিনারি। ঠিক আছে, বুঝতেই পারছো যে যদি আমি তুমি হতাম, তাহলে এই যে ইমাজিনারি আছে, সেই ইমাজিনারি কারণে এখানে কি হতে পারে, খুব স্বাভাবিকভাবে ওয়ার বসবে। এটা আসলে কি না, এটা হচ্ছে একটা সাবজাংটিভ মুড ব্যবহার। কি বলে এটাকে, সাবজাংটিভ মুড। ঠিক আছে, সাবজাংটিভ মুড। এই সাবজাংটিভ মুডটা আসলে কোন কোন ক্ষেত্রে ব্যবহার হয়, দুটো ক্ষেত্রে ব্যবহার হয়। একটা হচ্ছে প্রেজেন্টের ক্ষেত্রে অথবা ফিউচারের ক্ষেত্রে। পাস্টের জন্য কোনোভাবেই সাবজাংটিভ মুড ব্যবহার হয় না। ঠিক আছে, তাহলে সাবজাংটিভ মুড মানে কি না, ইমাজিনারি বা আনরিয়েল। ইমাজিনারি বা আনরিয়েল যদি কোনো চিন্তা ভাবনা হয়, সেক্ষেত্রে আমরা বলি যে আমি যদি তুমি হতাম বা তুমি যদি আমি হতাম, এই ধরনের। সো এই ক্ষেত্রে ওয়ার ইজ দ্য রাইট অ্যান্সার। ইফ আই ওয়ার, কারেক্ট দ্য অ্যান্সার। নেক্সট আছে কারেক্ট দ্য অ্যান্সার। কি করছে না, নাইদার অফ দ্য অ্যান্সার্স, নাইদার অফ দ্য অ্যান্সার্স আর কারেক্ট। দেখো আমরা একটু আগে আলোচনা করলাম না, নাইদারটা কি না, নাইদারটা হচ্ছে ইনডেফিনাইট প্রোনাউন। ইনডেফিনাইট প্রোনাউন, এই ইনডেফিনাইট প্রোনাউন যখনই থাকবে তখন আমরা কি বসাবো, অলওয়েজ সিঙ্গুলার, অলওয়েজ সিঙ্গুলার, দ্যাট ইজ আর এর জায়গায় আসতো ইজ। ঠিক আছে, তাহলে কারেক্ট দ্য সেন্টেন্স, তাহলে আমাকে কি করতে হবে, আর এর জায়গায় ইজ বসাতে হবে। বুঝতে পেরেছো? হ্যাঁ, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনস ফর দ্য গিভেন গ্রুপ অফ ওয়ার্ডস। দেখো এখানে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের কথা বলেছে, অর্থাৎ এক কথায় প্রকাশ। কার না, টু ইনক্রিজ দ্য স্পিড, টু ইনক্রিজ দ্য স্পিড, স্পিডটাকে বাড়িয়ে দেওয়া। এটা আসলে কি, এটা আমরা খুব স্বাভাবিকভাবে বলতে পারবো যে এটা হচ্ছে অ্যাক্সেলারেট। এটা হচ্ছে অ্যাক্সেলারেট, অর্থাৎ স্পিডকে বাড়িয়ে দেওয়া মানেই হচ্ছে অ্যাক্সেলারেট। কিন্তু বাকিগুলো কখন আসতে পারে বা বাকিগুলো কিভাবে হবে, দেখো এসিমিলেট আছে, অ্যাক্টিভেট আছে, এক্সিলারেট, এক্সিলারেট আছে। এসিমিলেট মানেটা কি, দেখো বোঝো। এসিমিলেট মানে হচ্ছে ধরো আহ, এক জায়গায় আর কি হওয়া বা একীভূত হওয়া, যেটাকে বলে কি বলে না, একীভূত হওয়া, অর্থাৎ আহ, আত্মস্থ হওয়া। যদি আমরা বলি একীভূত হওয়া বা আত্মস্থ হওয়া, সেক্ষেত্রে এর ইংরেজিটা আরো ভালো বুঝতে পারবে না, ইনকর্পোরেট, ইনকর্পোরেট। অথবা বলতে পারো ইন্টিগ্রেট, অথবা বলতে পারো ইন্টিগ্রেট। ঠিক আছে, অথবা বলতে পারো অ্যাবজর্ব, অ্যাবজর্ব। ঠিক আছে, তাহলে এসিমিলেট মানে হচ্ছে অ্যাবজর্ব বা ইন্টিগ্রেট বা ইনকর্পোরেট। ওকে, অ্যাক্টিভেট মানেটা কি, অ্যাক্টিভেট মানে হচ্ছে সক্রিয়। আমরা তো সবাই জানি এটা। অ্যাক্টিভেট মানে হচ্ছে সক্রিয় বা এনেবেল। হুম, বা বলতে পারো স্টার্ট। ঠিক আছে, তাহলে এক্সিলারেট মানেটা কি, এক্সিলারেট মানে হচ্ছে আনন্দিত হওয়া, আনন্দিত হওয়া। এই আনন্দিত হওয়াকে ইংরেজিতে কি বলবো আমরা, আমরা বলতে পারি এক্সাইট, আমরা বলতে পারি ডিলাইট, আমরা বলতে পারি চিয়ার। ঠিক আছে, তাহলে দেখো এত কিছু মানে বুঝতে পারছো। এগুলোর মধ্যে যদি তোমার সিনোনিম অ্যান্টোনিম আসে তাতেও হবে, বা এদের যদি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আসে তাহলেও তোমরা উপকার পাবে। নেক্সট, এ ম্যান ইন দ্য চার্জ অফ ফার্মিং অ্যান্ড নার্সারিং দ্য অ্যানিম্যালস ইজ কল্ড। সাধারণ কথায় কি বলে না, এদেরকে আমরা বলি ফার্মার। কি বলি আমরা, ফার্মার। ঠিক আছে, নেক্সট দেখো, ইট ইজ ইউজফুল নাওয়েডেজ টু ব্লো ওয়ানস ওন ড্যাশ। এটা একটা ওয়ান ওয়ার্ডস ইডিয়ামস, এটা একটা ইডিয়ামস। ঠিক আছে,
অর্থাৎ যেটাকে আমরা বলি প্রবাদ প্রবচন। তো এই ওয়ান্স ওন এরপরে কি হবে, যেটাতে আমার সম্পূর্ণ একটা ইডিয়ম আসবে, সেটা হচ্ছে তোমার অপশন বি, ট্রাম্পেট। অপশন বি, ট্রাম্পেট। তাহলে আমরা যখনই বলবো যে ওয়ান্স ওন ট্রাম্পেট, এর মানে হচ্ছে যে নিজেই নিজের ঢাক পেটাই। কি করে না, নিজেই ঢাক পেটানো, বা নিজেই নিজের প্রশংসা করা, নিজেই প্রশংসা করা, নিজেই নিজের প্রশংসা করছে, তাকে আমরা কি বলছি, ওয়ান্স ওন ট্রাম্পেট। কমপ্লিট দ্য সেন্টেন্স বাই চুজিং অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ফ্রম দ্য গিভেন অপশনস। সরি, দেখো এখানে কি আছে না, ট্যাগোরস বার্থডে, ট্যাগোরস বার্থডে ওয়াজ ড্যাশ উইথ সংস অ্যান্ড রিসাইটেশনস। তাহলে এখানে আমরা পরিষ্কার বুঝতেই পারছি না কারো কোনো বার্থডে বলো বা এই ধরনের জন্মদিন হতে পারে, সেক্ষেত্রে আমরা কি করি, সেগুলোকে আমরা সেলিব্রেট করি। ঠিক আছে। আচ্ছা, এখানে একটা আছে যে এর বেস্ট এক্সপ্রেশন কোনটা বা ইডিওমেটিক এক্সপ্রেশন কি না, এ বোল্ড ফ্রম দ্য ব্লু। এর অর্থ হচ্ছে আকাশ থেকে পড়া, আকাশ থেকে পড়া। কিন্তু এটার মানেটা কি, আকাশ থেকে পড়া মানেটা কি? আকাশ থেকে পড়া মানে হচ্ছে যদি কোনো আনএক্সপেক্টেড নিউজ, যেটা আমি এক্সপেক্ট করিনি, সেরকম যদি কোনো নিউজ আমার কাছে আসে, তখন আমি কি করব না, আমি বোল্ড ফ্রম দ্য ব্লু হবে, অর্থাৎ আকস্মিক কোনো ঘটনা হতে পারে, আনএক্সপেক্টেড শকিং, আনএক্সপেক্টেড শক, সেটাকে বলা হচ্ছে এ বোল্ড ফ্রম দ্য ব্লু। এটা হচ্ছে কি না, একটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনস, আ পারসনস হু মেক্স হিজ জার্নি অন ফুট ইজ কল্ড। যে পায়ে হেঁটে পদযাত্রা করে তাকে কি বলে, প্যাডেস্ট্রিয়ান বা পথিক। হ্যাঁ, পায়ে হাঁটা পথিক। ঠিক আছে, প্যাডেস্ট্রিয়ান। সেক্ষেত্রে ওয়ালকার, র্যাম্বলার, ওয়ান্ডারার মানেটা কি, দেখো এই ওয়ালকার মানে হচ্ছে কি না, এ পার্সন হু ওয়াক্স, এ পার্সন হু ওয়াক্স, যে হাঁটাচলা করে। ঠিক আছে, তাহলে রেমলার মানে কি, রেমলার মানে হচ্ছে এ পার্সন হু ওয়াক্স, এটাও ঠিক আছে, হু ওয়াক্স, কিন্তু এখানে একটা পারপাস থাকে, ফর দ্য পারপাস অফ, ফর দ্য পারপাস অফ প্লেজার, নিজের আত্মসন্তুষ্টির জন্য যদি কখনো কেউ হাঁটে, তখন তাকে আমরা কি বলি, রেমলার। তাহলে ওয়ান্ডারের মানেটা কি, ওয়ান্ডারের মানে হচ্ছে ধরো কেউ দেশ থেকে দেশ বা জায়গা থেকে জায়গা ঘুরে বেড়াচ্ছে, তাহলে মুভ, মুভ ফ্রম প্লেস টু প্লেস, প্লেস টু প্লেস, তাদেরকে আমরা বলছি ওয়ান্ডারার। ক্লিয়ার? দেখো 19 নম্বর প্রশ্ন কি আছে না, বিউটিফুল লেডি কম্পেয়ার্ড ড্যাশ দ্য মুন বাই দ্য পোয়েট। কম্পেয়ার্ড ড্যাশ, এটা একটা কি না, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের জায়গা, এটা হচ্ছে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ঠিক আছে, তাহলে কোন প্রিপোজিশনটা আসবে আমাদের কাছে, দেখো এখানে কম্পেয়ারের পরে আমরা জানি যে টু বসে, কম্পেয়ারের পরে টু বসে কখন না, যখন আমরা তুলনা করি, কম্পেয়ার টু, যখন আমরা তুলনা করছি, সরি খুঁজে, তুলনা না, খুঁজে পাচ্ছি যখন সিমিলারিটি, হ্যাঁ, যখন আমরা সিমিলারিটি খুঁজে পাচ্ছি। একটু দেখে নাও, এখানে আমরা করছি কি না, কম্পেয়ার, কম্পেয়ার টু যখন বলছি, তখন কি করছি না, সিমিলারিটি খুঁজে বেড়াচ্ছি। ঠিক আছে, অর্থাৎ শো সিমিলারিটি, হ্যাঁ, সিমিলারিটি, একটা বস্তুর সঙ্গে আরেকটা বস্তুর যখন, বা একটা কোনো কিছুর সঙ্গে আরেকজনের যখন আমরা সিমিলারিটি খুঁজে পাই, তখন তাকে আমরা বলি কম্পেয়ার টু। আর কম্পেয়ার উইথ যদি বলতাম, কম্পেয়ার উইথ, তাহলে কি হতো বা তার মানেটা কি হতো, কম্পেয়ার উইথ মানে হচ্ছে যখন আমরা দুটো বিষয়ের মধ্যে, দুটো বিষয়ের মধ্যে বা দুটো সিমিলার বিষয়ের মধ্যে কোনো ডিফারেন্স খুঁজে বেড়াচ্ছি। তাহলে টু সিমিলার থিংস, টু similar things to find out difference, to find difference, টু ফাইন্ড ডিফারেন্স, তখন আমরা বলতাম উইথ। অর্থাৎ সোজা কথায় বলতে গেলে কম্পেয়ার টু মানে হচ্ছে সিমিলারিটি অর্থে বোঝায়, কম্পেয়ার উইথ মানে হচ্ছে পার্থক্য অর্থে বোঝায়। ওকে, নেক্সট দেখো, কম্পিটিটার্স ড্যাশ দ্য গ্লোব টুক পার্ট ইন দ্য গেম। তাহলে
বিশ্বব্যাপী যদি আমরা বলি তাহলে কম্পিটিটার্সটা কোথায় এসেছে না অ্যাক্রস দ্য গ্লোব, অর্থাৎ বিশ্বব্যাপী কম্পিটিটাররা এই গেমে পার্টিসিপেট করেছে। ঠিক আছে, তাহলে কম্পিটিটার্সের সঙ্গে অ্যাক্রস আসছে। নেক্সট, আ পিস অফ রাইটিং ডান বাই হ্যান্ড ইজ কল্ড, আচ্ছা হাতে লেখা পিস অফ রাইটিং ডান বাই হ্যান্ড, এটাকে আমরা কি বলি না এটাকে আমরা বলি ম্যানাস্ক্রিপ্ট, এটাকে আমরা বলি ম্যানাস্ক্রিপ্ট। ঠিক আছে, স্ক্রিপ্ট মানে কেউ ধরো কেউ লিখে দিয়েছে, কপি মানে বুঝতেই পারছো খাতা বা কোনো কপি পেস্ট করা, এসে মানে হচ্ছে নাটক বা ড্রামা এই ধরনের বা প্রবন্ধ। হুম, চেঞ্জ দ্য পেসিভ ভয়েস, চেঞ্জ ইনটু পেসিভ ভয়েস। দেখো, হি মেইলড হিজ অ্যাপ্লিকেশন ফর এ নিউ জব, তাহলে এখানে মেন সাবজেক্টটা কি আছে না হি আছে, মেইলড এটা হচ্ছে একটা ভার্ব, ঠিক আছে, তারপরে বাকি জিনিসটা আছে। তাহলে এটা হচ্ছে সাবজেক্ট, কারণ কি আমাদের ভয়েস চেঞ্জের ক্ষেত্রে মেন যে জিনিসটা লাগে সেটা হচ্ছে সাবজেক্ট, তারপরে হচ্ছে ভার্ব, তারপরে হচ্ছে অবজেক্ট। তাহলে এই এস ভিউ আমাদেরকে খুঁজতে হবে, সেক্ষেত্রে দেখো আমরা পেয়ে গেছি। তাহলে এখানে ভার্বের কি আছে না ভার্ব লেখাটা আছে মেল্ড, MILD, মেল্ড, অর্থাৎ এটা পাস্ট ফর্মে আছে। কিসে আছে না পাস্ট ফর্মে আছে। ঠিক আছে, তাহলে এই মেল্ড যদি থাকে তাহলে পাস্ট ফর্মে থাকলে কি হয় না ওয়াজ মেল্ড হয়। এটাকে যখন আমরা পেসিভে নিয়ে যাব তখন কি হবে না ওয়াজ মেল্ড, ওয়াজ মেল্ড। তাহলে দেখো এই ওয়াজ মেল্ড কোথায় আছে খুঁজে দেখো, বাকি তো যা আছে সেম থাকবে। কারণ কি এই যে হিজ অ্যাপ্লিকেশন ফর আ নিউ জব, এটা হচ্ছে অবজেক্ট পুরোটাই। তাহলে দেখো দ্য অ্যাপ্লিকেশন ফর এ নিউ জব, এটা তো যা আছে তাই সেম, কোনো চেঞ্জ হচ্ছে না, ওয়াজ মেল্ড বাই হিম। সো অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? আচ্ছা, আইডেন্টিফাই দ্য সেগমেন্ট উইথ এরর্স, ঠিক আছে, কোন জায়গায় ভুল আছে। তো দেখো ইচ অফ দ্য পার্টিসিপেন্টস, আমরা তো একটু আগে আলোচনা করলাম যে ইচটা কি না ইচটা হচ্ছে ইনডেফিনাইট প্রোনাউন, ইচটা হচ্ছে ইনডেফিনাইট প্রোনাউন। সো ইনডেফিনাইট প্রোনাউন যেখানেই থাকবে সেখানে কি হবে না ভার্ব থাকবে সিঙ্গুলার, তাহলে এটা হয়ে যাবে ওয়াজ। তাহলে এই ওয়ার রিকোয়ার্ড এই জায়গাটায় ভুল আছে, এটা হতো কি না ওয়াজ রিকোয়ার্ড। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, দ্য নিউজ হ্যাজ বিন ব্রট টু আস বাই হিম, এটা ভয়েস চেঞ্জ করতে বলছে, কিন্তু দেখো এখানে হ্যাজ বিন ব্রট লেখা আছে অলরেডি। কি লেখা আছে না হ্যাজ বিন ব্রট, এটা অলরেডি, এটা অলরেডি পেসিভ ভয়েসে আছে। ঠিক আছে, কারণ হ্যাজের পরে তো থার্ড ফর্ম হয়, কিন্তু এখানে দেখো একটা বিন চলে এসেছে, যেটা আমরা জানি যে পেসিভ অ্যাক্টিভ থেকে পেসিভে করতে গেলে কি হয় না হ্যাজের পরে বিন চলে আসা মানেই ফর্মটা হচ্ছে পেসিভ ফর্মে আছে। তাহলে এটাকে আমি কিভাবে অ্যাক্টিভে করব, এটা আমার কি হবে না শুধুমাত্র হয়ে যাবে হ্যাজ ব্রট, হ্যাজ ব্রট। তাহলে এটা হচ্ছে মেন জায়গা। আর টু আস বাই হিম এই জায়গাটা চেঞ্জ করতে গিয়ে হয় বাই হিম কখন হয় যখন হি থাকে, যখন হি থাকে। তাহলে হি আছে দেখো, হি হ্যাজ ব্রট আস দ্য নিউজ, হি হ্যাজ ব্রট আস দ্য নিউজ। তাহলে এই অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট আরেকটা দেখো আমাদের কাছে এসেছে ভয়েস চেঞ্জ, দ্য টিচার শুড চেক দ্য হোমওয়ার্ক, টিচার শুড চেক দ্য হোমওয়ার্ক। এখানে দেখো একটা মেইন যে ভার্বটা সেটা হচ্ছে শুড, সেটা হচ্ছে শুড, আর তার সাথে চেক। তাহলে এইটা হচ্ছে তোমার মেইন ভার্ব। তাহলে এইটা কি শুড হচ্ছে তোমার মডেল ভার্ব। হুম, মডেল ভার্ব। ঠিক আছে, এটা হচ্ছে মডেল ভার্ব। আমরা যদি ভার্বটাকে ক্লাসিফাই করি তাহলে এরকম দেখব যে ভার্বকে আমরা মেনলি দুটো জায়গায় ক্লাসিফাই করছি, একটা হচ্ছে তোমার প্রিন্সিপাল ভার্ব বা যেটাকে আমরা মেন ভার্ব বলি, ঠিক আছে, যেটাকে আমরা মেন ভার্ব বলছি। আর একটা হচ্ছে তোমার হেল্পিং ভার্ব বা অক্সিলারি বলতে পারে। এই অক্সিলারির সাথে আমার অনেকগুলো ডিভাইডার আছে, যেমন ধরো কি না হেল্পিং ভার্বটা বা অক্সিলারি ভার্বটাকে আমরা কি করি তিনটে জায়গায় ভাগ করছি। ঠিক আছে, একটা হচ্ছে বি ভার্ব, একটা হচ্ছে হ্যাভ ভার্ব যেটাকে হ্যাভ হ্যাজ বলি,
আর একটা হচ্ছে তোমার ডু ভার্ভ। হুম, আর একটা যেটা আমরা ভাগ করি সেটা হচ্ছে তোমার মডেল ভার্ব। এই মডেল ভার্ব আসলেই কিন্তু অক্সিলারি, কিন্তু অনেক জায়গায় তোমরা দেখবে যে মডেল ভার্বটা এটা ছাড়াও আরো ভাগ করা আছে। তো যাই হোক, মডেল ভার্বের যখন আমরা ভয়েস চেঞ্জ করি তখন কি হয় না, তখন যেটা থাকে সেটা হচ্ছে যে একটা বি যোগ হয় এবং তার সাথে থার্ড ফর্ম আসে। বি প্লাস মেন ভার্বের কি হয় না থার্ড ফর্ম আসে, মেন ভার্বের থার্ড ফর্ম আসে। তাহলে এখানে যে শুড আছে সেই শুডটা কি হবে, শুড বি চেকড। তাহলে দেখো এটা লেখা আছে শুড বি চেকড, আর কোথাও কিন্তু শুড বি চেকড নাই। তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, দ্য হোমওয়ার্ক শুড বি চেকড বাই দ্য টিচার। বুঝতে পেরেছো? তাহলে এখানে এই যে ভার্বের ক্লাসিফিকেশনগুলো দিলাম, এটার কারণ হচ্ছে যাতে করে আমাদের বুঝতে সুবিধা হয় যে শুড থাকলে বা মডেল ভার্ব থাকলে কি হয়। যেমন ধরো ক্যান আছে, যদি ক্যান থাকতো তার তার জায়গায় কি হতো না ক্যান বি দিয়ে মেন ভার্ব যেটা থাকতো তার থার্ড ফর্মটা ইউজ করতাম। ঠিক আছে, বুঝতে পেরেছো? তো আশা করি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। থ্যাংক ইউ ভেরি মাচ। এইরকম ক্লাস আরও পেতে আমাদের যে চ্যানেল আছে সেই চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করে রেখো। ওকে, থ্যাংক ইউ।